হাতি খেলাতে 5 জন খেলেন, 4 জন পা হয়, 4টা পা হন, একজন শরীরের বডি হন, ওর পরে একজন মাথার ভূমি বসে, তার পিঠের পরে বসে থেকে মাথা, আর একজন সুরের ভূমিকায় অভিনয় করে। 5 জন যে খেলছে, একটার সাথে যদি আরেকটার কোঅর্ডিনেশনটা নষ্ট হয়ে যায়, তাহলে খেলা কিন্তু ওখানে বন্ধ হয়ে যাবে। তার মানে এখানে আপনাকে কি শেখালো? আমরা শেখালো, এই যে আমরা সবাই মিলে একসাথে খেলছি। অপেক্ষায় ছিলেন নিশ্চয়ই, চলে এসেছি মজার মাইকের দ্বিতীয় পর্ব নিয়ে। মানবিক সংকট বা ক্রাইসিস কথাটি শুনলেই আমরা বুঝতে পারি যে জনগোষ্ঠী এই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে তাদের অবস্থা কতটা সংকটাপন্ন। এই সংকটময় পরিস্থিতিতে যখন কোনো কিছুই স্বাভাবিক নয়, তখন শিশুদের খেলা আসলে কি অর্থ বহন করে এবং কিভাবে আসলে তা পরিস্থিতি সামলে ওঠার মাধ্যম হতে পারে, তা নিয়েই আজ আমরা কথা বলবো। এবং পুরো পর্বে আমি নাদিয়া আপনাদের সাথেই থাকব। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সাইদুর মুরসালিন ভাই। তিনি ব্র্যাক আইডিতে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত আছেন এবং মনিটরিং ডিপার্টমেন্ট লিড করছেন। 2017-তে যখন ইনফ্লাক্স হয়, তখন তিনি রোহিঙ্গা শিশু এবং কমিউনিটির সাথে মাঠ পর্যায়ে কাজ করে আসছেন। হিউম্যানিটেরিয়ান প্লে ল্যাব এবং রোহিঙ্গা শিশুদের নিয়ে সরাসরি কাজ করার ভাইয়ের যে এক দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তা নিশ্চয়ই আমাদের সবার বুঝতে বাকি নেই। আজ আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো খেলা কিভাবে বড় শক্তি হিসেবে কাজ করেছে এই ক্রাইসিস সেটিংয়ে। মুরসালিন ভাই, ধন্যবাদ আজকের মজার মাইকে, আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগতম, এবং আমাকে আজকের এই অনুষ্ঠানের সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমরা তো আজকে বুঝতেই পারছেন আপনার অভিজ্ঞতা, ক্যাম্পের অনেক বিষয় নিয়ে আপনার কাছ থেকে গল্প শুনবো। এই গল্প যে শুনবো, সেই গল্পে যাওয়ার আগে আসলে আপনার কাছ থেকে খুব জানতে ইচ্ছা করছে যে আপনার ছেলেবেলায় আসলে আপনার খেলার অভিজ্ঞতাগুলো কি ছিল, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ধন্যবাদ। আসলে খেলা নিয়ে যখন কথা বলেন, তখন আমি আসলে খুব নস্টালজিক হয়ে যাই, কারণ আমার ছোটোবেলাটাই আমার বাবা মা এমন ফ্রিডম দিয়েছিলেন, তারা কিছু সময়ের বাউন্ডারি লাইন দিয়েছিলেন যে মাগরিবের পরে থাকতে পারবে না, বাইরে থাকতে পারবেন, কিন্তু খেলাধুলা নিয়ে কোনো রকম কোনোদিনও আমার রেস্ট্রিকশন দেয়নি। যার কারণে আমি কিন্তু দুর্দান্ত, যেমন ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, হ্যান্ডবল খেলতাম। এছাড়া গ্রামের যে কিছু মৌলিক খেলা ছিল, যেগুলো গ্রাম বাংলার সাধারণ মানুষ খেলে, যেমন গল্লাচুর, দাড়িয়াবান্ধা, তারপরে কপাল টুকাটুকি, লুকোচুরি, যেমন ইচ্ছা তেমন সাজো, এই ধরনের খেলাগুলো কিন্তু আমি প্রচুর খেলেছি। তো যেহেতু আপনি আমার একটা স্মৃতির কথা বলেছেন, কিন্তু আমি আসলে 2টা বলতে চাই, কারণ আমি এই লোকটা সংবরণ করতে পারছি না। আমার ওই ছোট সময়ের যেহেতু সুযোগ পেয়েছি, মানে ওইটা মনে আসলে না আমার এখন নিজেকেও এক আমি হাসি আর কি। সেই জন্য আমি আসলে এই কথাটা একটু বলতে চাচ্ছি। একটা হচ্ছে যে লুকোচুরি খেলা। তো আমরা তো ছোটকালে, আমি তখন 2-3-তে পড়ি, এরকম সময় লুকোচুরি খেলা, তো কোথায় লুকাইতে হবে সেটা একটা জিনিস, আর অপোনেন্ট খুঁজে বের করবে, যাকে খুঁজে ফেলবে সে আবার তখন ওই খোঁজার কাজটা করবে। তো আমি এরকম লুকোচুরি খেলবো বলে জায়গা খুঁজে বেড়াচ্ছি কোথায় লুকাবো। তা আমার ছোট দাদা, উনি আবার খুব শিশুদের সাথে খুব মিশতেন এবং খুব মজার মজার কাজ করতেন। তো আমারে বলতেছে যে, কি তুই লুকাবি, আয় আমার সাথে আয়, বলে ওই যে মুরগি, গ্রামে মুরগি টুরগি ঢেকে রাখে না একটা ঝুড়ি, তো লোকালি আমাদের ওখানে বলে ট্যাপারি বলে আর কি ওইটাকে। তো উনি বললেন যে একটা ওই চট বিছিয়ে দিলেন, যে বলে এর মধ্যে শুয়ে পড়, বলে উনি ওই ট্যাপারি দিয়ে আমাকে ঢেকে দিলেন, দিয়ে ওর পরে আবার একটা চট দিয়ে আলাদা করে রাখলেন। এখন লোকজন এসে খুঁজতেছে, কারণ ওরা তো ধারণাই করতে পারছে না যে আমি একটা মানুষের ট্যাপারের মধ্যে, আমার ঝুড়ির মধ্যে ঢেকে রেখেছে। ওরা তারপর খুঁজছে, দাদার কাছে জিজ্ঞেস করে কই গেছে, দাদা আবার একটু অন্যদিকে দেখিয়ে দেয়, দিলে ওরা আবার ওই দিকে ব্যস্ত পড়ে। কিন্তু আমার কিন্তু হাসিও আসছে, আবার হাসতে পারছে না, তাহলে তো আবার টের পেয়ে ফেলবে। তো এইরকম একটা পরিস্থিতি না, আমি ঘুমিয়ে পড়ছি। তো ওরা খুঁজতে খুঁজতে তখন আর পাচ্ছে না, তখন ওরা আমার মার কাছে গেছে, যেতে বলছে যে ওর খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হয়েছে, না লুকোচুরি খেলছে না, কোথায়। তার মা মনে করছে হয়তো কোথাও লুকাইছে, ওটা খুঁজে পাচ্ছে না তাই। তো এরকম যখন 2-3 বার যে বলেছে, তখন মার একটু খুব সন্দেহ হয়ে গেছে, কি ব্যাপার এটা এরকম। তো তখন কিন্তু চাচাদের বলছে পুকুরে টুকুরে ডুবে গেল কিনা, জাল নিয়ে আসো, পুকুরে জাল ফেলে দেখো যে ডুবে ডুবে গেছে কিনা, এরকম একটা হয় না। তো এরকম করতেছে। তো আমার দাদা তখন দেখেছে যে এটা তো সিরিয়াস হয়ে যাচ্ছে, তখন দাদা এসে ওই ট্যাপারি সরিয়ে দিয়ে আমারে দেখিয়ে দিয়েছে। আমি ঘুম থেকে তখন উঠে পড়া মতো,
তো ওই যে এক্সাইটমেন্ট, ধরেন এইটা একটা খুব আমার কাছে এখনো মনে মনে হাসি আসে যে এইরকম কাজও আমরা করেছি, যে এরকম লুকানোর জন্য ওই মুরগির ঢাকা সেই ইয়ের মধ্যে ঝুড়ির মধ্যে লুকিয়ে পড়ছি, এটা একটা। আরেকটি হচ্ছে যে আমি তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, ওই স্কুলে যেমন ইচ্ছা তেমন সাজো, এইটার অভিনয়। তা আমরা একটা দল হলো, আমাদের দলের পড়লো যে বানর নাচ, এইটা হবে আমাদের খেলা, যেমন ইচ্ছা তেমন সাজায়। তো বানর হবে কে? তো তখন আমার ঘাড়েই এসে দায়িত্বটা পড়লো। ওরা মনে করলো যে আমি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম, যে আর সব কাজে আমি পার্টিসিপেট করি, তো সেই জন্য আমার ঘাড়ে পড়লো বানরের অভিনয়টা করতে হবে। তো বানরের করতে হবে, তাহলে কি লাগবে? বানরের লেজ লাগবে। তো লেজ কী করা যায়? তখন সিদ্ধান্ত, তখন তো এরকম কস্টিউম টস্টিউম ছিল না, আর এরকম ব্যবস্থাও ছিল না। ধরেন আমি যে গল্প বলছি সেটি 82 সালের গল্প, আজ থেকে 44 বছর আগের গল্প। তো তখন তো এরকম ছিল না, তো তখন কি করবে? তখন আসলে আমরা সিদ্ধান্ত নিলাম তাহলে ওই খড় দিয়ে বানরের লেজ বানানো হবে। তো লেজের চিন্তা হলো, এখন বানরের যে পশম ওটা কিভাবে হবে? তো তখন বললো যে তাহলে একটা কাজ করায়, তুলা দিয়ে গায়ে লাগিয়ে দিতে হবে, ওই যে শিমুল তুলা দেখেন না, ওই তুলা। গ্রামে তো তখন প্রচুর পরিমাণ শিমুল তুলা পাওয়া যেত। তো শিমুল তুলা তাহলে এটা হবে। প্রশ্ন হলো যে তাহলে শিমুল তুলা তো সাদা, তাহলে বানরের রং তো বানাইতে হবে। তাহলে কি করা যায়? ওই রং কিনে নিয়ে আসা হলো, নিয়ে এসে ওই 1 কেজি তুলা ওই ইয়ের মধ্যে, বালতির মধ্যে ওইটা চুবিয়ে রং করা হলো, করে এবার রোদে আবার শুকাইতে দেওয়া হলো। তো রোদে শুকাইতে গেলে কি করা হয়? সাধারণত আপনার যদি আলগা থাকে তাহলে তো বাতাসে উড়ে যাবে। তখন গ্রামে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমরা দেখেছি গ্রামে যখন ওই তুলার সময় আসতো, ওই তুলাগুলো যখন ভাঙা হতো গাছ থেকে, ওটা আলগা করে দেওয়ার পর রোদে শুকাতে হতো, কারণ ওর ভিতরে যে ময়েশ্চার থাকে, রোদে না শুকিয়ে দিলে ময়েশ্চার আস্তে আস্তে পচে যায়। তো ওইগুলো শুকানো হতো। তো তখন রোদে দেওয়া হতো ওই জাল, ওর উপর দিয়ে যে মাছ ধরার যে জাল আছে না, ছোট ছোট, ওই জালগুলো ওর দিয়ে ঢেকে দেওয়া হতো যাতে বাতাসে উড়ে না যায়। তো আমার ওইগুলো ওইভাবে শুকানো হলো। শুকিয়ে টুকানোর ফলে এখন গায়ে লাগাবে কি করে? তখন কেউ বলছে আটা দিয়ে লাগিয়ে দেওয়া হোক। তো আমি বললাম যে আটা গায়ে লাগিয়ে দিলে এই আটা তুলবে কে? তখন আবার হয়তো গায়ে কেরোসিন মাখানো হবে, এইসব তো জিনিস লাগবে না, এটা হবে না। তো তখন আমার এক মামা আইডিয়া দিলেন যে তোমাদের চিন্তা করতে হবে না, আইডিয়া আমার মাথার মধ্যে একটা আছে, সেইটে যথারীতি যেদিন প্ল্যান সেই দিন বলা হবে। তা আমি বললাম না এখন বলো। তো উনি আর বললেন না, বললেন না যথারীতি। তো যাই হোক, সকালবেলা আমার দায়িত্ব থাকলো সেই তুলা নিয়ে যাওয়া, লেজ নিয়ে যাওয়া। তো সেগুলো বানানো হলো, বাঁধা হলো। এরপরে এই তুলা এখন গায়ে মাখাবো কী করে? এরপর দেখি যে মামা ওই এক বয়েম থেকে ওই যে গুড় বের করছে, ওইটাকে গ্রামে বলে ঝোল গুড়, ওই যে একটু পাতলা তরল টাইপ, কিন্তু ওটা তো খুব আটালো থাকে। তা আমারে বললো যে এইটা তোমার গায়ে মাখতে হবে। আমি বলছি এটা কি কোনো সম্ভব? বলছে না, এটাই মাখাও। তা ওনারা মোটামুটি গায়ে একেবারে সব গুড় মাখাইলো, আমার মুখে টুকে মাখিয়ে ওই তুলা কি করলো, বস্তার পরে ঢেলে দিল, দেওয়ার পরে বলেছে এইবার এরপর দিয়ে তুমি গড়াগড়ি দাও। তা গায়ে তো আঠা লেগে রয়েছে। যখন আমি ওর সঙ্গে গড়াগড়ি দিলাম, পুরা তুলা আমার গায়ে একেবারে লেগে গেল। তারপর মামা এসে মুখে একটুখানি ওই গুড় লাগিয়ে দিয়ে তুলাগুলো মুখের উপর বসিয়ে দিল, দিয়ে তারপরে আমারে নিয়ে চলে গেল যে চলে যাবে। তো ওখানেও আর একটা ইন্টারেস্টিং আছে যে এরপরে যখন আমার কিউইর জন্য অপেক্ষা করছে, আমার ডাক পড়বে, আমাদের ডাক পড়বে যখন টিমে, কিন্তু আমাদের আর ডাকে না, একটু দেরি হচ্ছে। এর মধ্যে একটু গরমের সময় ওই রোদ পড়লে তো আবার ওই তুলাগুলো যেরকম এখন গায়ে লেভে লেগে আছে, ওইটা তো ঘামে গেলে ওই গুড়গুলো তো আবার গলে যাবে, তখন তো আবার ওইগুলো সরে যাবে, তখন তো আবার ভালো হবে না। তো ধর স্যারের সাথে অনুরোধ করলাম, করার পর আমরা খেলাটায় অংশগ্রহণ করলাম এবং আমরা পুরস্কার পেলাম। তা আমাকে কেউ চিনতে পারছিল না যে কে এটাকে সবাই বলছে। তো সেটা এক্সপ্লোর করার জন্য শেষ যখন হয়ে গেল, তখন এসে ওই মামা এসে গায়ে পানি দিয়ে ঢেলে দিল, তখন তো গুড় তুলা ধুয়ে গেল, তখন দেখলো যে এটা মুরসালিন। সো ওই যে এক্সাইটমেন্ট, এটা আসলে আমিও এখনো যখন আমার মনে আসে আমি নিজেকে একা হাসি যে এইরকম কাজ আমরা ছোটবেলায় করেছি। মানে একটা কেমন যেন লাগে যে আসলে এইরকম পাগলামি, এইরকম জিনিসগুলো করেছি। সো অনেক দিন পর আবার আপনি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে এই সুযোগটা করে দিলেন এবং এই স্মৃতিটাকে আবার রোমান্থন করার সুযোগ করে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মুরসালিন ভাই। মানে আপনার গল্পগুলো আসলে প্রত্যেকেরই ছোটবেলার সাথে আসলে অনেক কিছুই কানেক্টেড হয়,
এবং আমরা শুনে যেটা বুঝতে পারছি যে আসলে আপনার পরিবারও আপনার সাথে সাহায্যে এগিয়ে এসছে, আরো এনকারেজ করেছে আপনাকে যেন আপনি খেলাটা করতে পারেন এবং খেলার সুযোগটা করে দেওয়ার একটা চেষ্টা করেছে। তো আমার একটা প্রশ্ন এখানে যে এই যে আপনি খেলাটা করেছেন, এখান থেকে আপনার লার্নিংটা আসলে কি ছিল, বা আপনি কি শিখতে পেরেছেন ওই যা এখনো আপনি আসলে চর্চা করতে পারছেন? দেখেন, এই খেলা যেটা করছে, খেলা তো কোনো নিছক খেলা না বা সময় কাটানো না, কিন্তু এর মধ্যে অনেকগুলো বিষয় জড়িত আছে। আপনি যদি খেলাকে বিশ্লেষণ করেন, আমি যদি আমার লাইফে দেখি, হ্যাঁ, একটা দিক থেকে আমি বলবো আমার মা এবং বাবা আমাকে কখনোই খেলাধুলার ক্ষেত্রে বাধা দেয়নি, এবং বাধা দেয়নি, একটা রেস্ট্রিকশন ছিল যে যাই করো মাগরিবের মধ্যে ফিরতে হবে, কিন্তু তুমি খেলতে যাবে না, এসব করবে না। আমার লাইফে আমার মা বাবা বুট কিনে দিয়েছে, খেলার যত সরঞ্জাম আছে এগুলো ওনারা সবসময় কিনে দিতেন। আমি যে কথাটা বলতে চাই, যদি আমি উদাহরণ হিসেবে আমার শেষের খেলাটাই নিয়ে আসি, যেটি যেমন ইচ্ছা তেমন সাজো। খেলা দেখেন, এই যে যখন আমি বলছি আমি বানরের মতো করে সাজবো, সাজতে গেলে লেজ লাগবে, তা লেজ কি দিয়ে বানানো যায়? তার মানে কি আমার চিন্তা শক্তিটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে যে কি করলে এটা হবে, কি করলে আমি লেজটা বানাবো, লেজটা বানানোর পর কিভাবে গায়ের পশমগুলো বানরের মতো করে হবে, কি করলে ওই জায়গাটায় আমি আইডিয়াগুলো জেনারেট হলো। তার মানে খেলা আমার চিন্তা শক্তিকে বাড়ালো, যার ফলশ্রুতিতে আমার অনেকগুলো আইডিয়া জেনারেট হলো। আবার এই যে সিস্টেমের সাথে কোপ আপ করা, যে ধরেন খেলবো কিন্তু আমার কিউটা আসছে না বলে দেরি হয়ে যাচ্ছে, গাছ থেকে গুড় গলে যাচ্ছে বলে আবার ওই ইয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে স্যারের কাছে অনুরোধ করে এই যে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়াটি, সেইটা তো আমাকে সাহায্য করছে। পাশাপাশি এই যে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই খেলাটা খেলবো, কিভাবে খেলবো, এই প্রক্রিয়াগুলো যে তৈরি করলাম, তার মানে কি আমাদের একটা কমন প্ল্যাটফর্মে তো আসা লেগেছে, তা না হলে তো আমি হয়নি। তারপরে ধরেন মেনে নেওয়ার যে প্রবণতা, আমার গায়ে গুড় মাখিয়ে দিল আর আমি যে মেনেটা নিলাম, এই যে জিনিসগুলো, তারপর আমাকে চিনতে পারছে না, না পারার ফলে ভিতরে যে এক্সাইটমেন্ট কাজ করছে, তারপরে যখন আমার গায়ে পানি ঢেলে দেওয়ার সাথে সাথে যখন মুখের থেকে ওই তুলা সরে গেল, যখন চিনে ফেললো, ওই চিনে ফেলার পরে যে এক্সাইটমেন্টগুলো তৈরি হলো, সেগুলো তো আসলে জীবনের একটা অংশ। আমার তো মানে উন্নয়ন মানে তো এই নয় যে শুধুমাত্র কয়েকটা জায়গায় হলো, উন্নয়ন মানে একটা হলিস্টিক ফ্রেম দিয়ে দেখা। এই খেলা হচ্ছে এমন একটা উপকরণ যেটির মাধ্যমে সবগুলো জিনিস বিদ্যমান আছে। তো আমি মনে করি যে এই খেলায় আমাকে অনেকগুলো ডাইনামিক চিন্তা করার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, আসলে একদমই ঠিক কথা বলেছেন। এই যে এক্সপ্লোরেশন যেটা আপনি করতে পেরেছেন, সেটা আসলে পরবর্তীতে আসলে যখন আপনি বড় হয়েছেন, শিক্ষা জীবন বলেন বা এখন আপনি কাজ করছেন, এখানে এক্সপ্লোরেশন গুলোই আসলে কিন্তু কন্টিনিউ করছে। তো এক্সপ্লোরেশনের জায়গাটাতে যদি আসি একটু মুরসালিন ভাই, সেটা হচ্ছে যে আমরা তো ক্যাম্পে যে কাজ করেছেন আপনি, এবং ওটা তো একটা ক্রাইসিস সেটিং। তো সেখানে আসলে খেলাটাকে নিয়ে আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন, এবং এক্সপ্লোর করার সময় ওখানে খেলার ধরনগুলো আপনারা কিরকম পেয়েছেন, ওটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, ধন্যবাদ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটার উত্তর আমি একটু সরাসরি দেবার আগে আমি আসলে একটু 2017 সালের দিকে ফিরে যেতে চাই। কেন ফিরে যেতে চাই সেটি আমি হয়তো বলবো। খেলা আমরা ওখানে এক্সপ্লোর করেছি, কিন্তু তার চেয়ে বড় একটা উপাদান হচ্ছে যে সাধারণত যখন এই ধরনের মানবিক সংকটগুলো ঘটে, তখন সবচেয়ে ভালনারেবল অবস্থায় থাকে হচ্ছে শিশু এবং নারীরা, এবং তারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। তো যেহেতু 2017 সালে যখন বড় ইনফ্লাক্সটা হলো, আমি বলবো যে আমার খুব সৌভাগ্য যে একদম শুরুর থেকেই ওখানে কাজ করার সুযোগ হয়েছিল। তো যখন আমরা ওখানে কাজ করতে গিয়েছিলাম, সাধারণত এই ধরনের মানবিক সংকটগুলোতে কি করে, মানবিক সংকটগুলোতে প্রথমে আসলে বাঁচার যে প্রয়োজনীয়তা আছে, যারা এখানে ভালনারেবল অবস্থায় থাকে তাদের বাঁচানোর জন্য ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়। সেক্ষেত্রে ধরেন কি করা হয়, তার জন্য আশ্রয় একটা নিরাপদ আশ্রয় তৈরির ব্যবস্থা করা হয়, তার খাবারের ব্যবস্থা করা হয়, যেটা আশ্রয় বলতে আমি বাসস্থানকেই বোঝাচ্ছি। তারপরে তার খাবারের ব্যবস্থা করা হয়, তার চিকিৎসাটার ব্যবস্থা করা হয়, তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়, এগুলো করা হয়। কিন্তু এর সাথে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ অংশ থাকে যেটি অনেক সময় মিসিং হয়ে যায়। তো যেহেতু ব্র্যাক আইডি ওখানে ব্র্যাকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করবার সুযোগ হয়েছিল, ব্র্যাক আইডির প্রথম দিন থেকেই এইটের পাশাপাশি আর একটা বিষয়কে খুব গুরুত্বের সাথে বিবেচনা করেছিলেন,
কারণ এই ধরনের মানবিক সংকটগুলো যখন হয় তখন এই যে খাদ্য, এই যে বস্ত্র, এই যে বাসস্থান, এই চিকিৎসার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তাদের মানসিক স্বাস্থ্যটা। কারণ এই সমস্ত সংকটে মোকাবেলার জন্য শুধু খাদ্য, বস্ত্র, বাসস্থান দিয়ে হয় না, সেটা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তার মানসিক শান্তি, তার আত্মার শান্তির জায়গাটি তৈরি করাটা খুব দরকার। সো সেই প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, তাহলে খেলা হচ্ছে একমাত্র উপাদান যেটি ওইটিকে নিশ্চিত করার প্রয়াস হিসেবে কাজ করে। কারণ আপনি যে খেলাটা যখন খেলছেন, এর মধ্যে তার সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতার কথা আমি আগেও বলছিলাম, পাশাপাশি এই খেলা যে আপনাকে, যখন আপনি খেলছেন তখন কিন্তু আপনাকে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে যে কষ্ট, যে ব্যথা যেগুলো রয়েছে, এগুলো কিন্তু সে ভুলিয়ে দিচ্ছে। এই যে ভুলিয়ে দিচ্ছে, দিয়ে তাকে আবার নতুন রূপে করছে। সুতরাং আপনি যদি খেলার মধ্যে তাকে ইনভলভ রাখতে থাকেন, তাহলে সে কি হবে, সে আস্তে 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 ওই জায়গাটাই একটা পৌঁছাবে। সো সেই পৌঁছানোর মাধ্যমটা হিসেবে খেলা। সো ব্র্যাগ আইডি প্রথম দিন থেকেই, যেহেতু এই মানবিক সংকটে আমরা তাদের জন্য কাজ করতে গেছি, তাহলে ওদেরকে যদি আমরা এই মানসিক প্রশান্তির জায়গাটি, মানসিক স্বাস্থ্যের জায়গাটি, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য আমরা খেলাকে এক্সপ্লোর করব। আর যেহেতু দীর্ঘদিন ধরে ব্র্যাগ আইডি খেলা নিয়ে কাজ করছে, তাদের অনেক এক্সপেরিয়েন্স, যে খেলা কি পারে না, সেই মানে যদি খুব মজা করে বলি, আসলে খেলা কি না পারে সেটাই হলো খুব গুরুত্বপূর্ণ। আমি আসলে খেলা কি পারে সেটা বলতে চাই না, খেলা কি না পারে সেটাই বলতে চাই। তো সেক্ষেত্রে যদি আমি বলি যে আমরা তখন করলাম যে তাহলে যেহেতু এখানে এই মানবিক সংকটে আমরা কাজ করতে এসেছি, এই শিশুদেরকে যদি আমাদের ইনভলভমেন্ট বাড়াতে হয়, শিশুদের যদি তার ওই মনের সংকটগুলোকে কাটিয়ে নিয়ে মনের মধ্যে যে ভয়, ক্রোধ, ভীতি কাজ করছে, সেগুলোকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে খেলাটাকে এখানে এক্সপ্লোর করতে হবে। প্রশ্ন হলো তাহলে খেলা কোথা থেকে আসবে? সেটাই আমরা কিন্তু প্রথম দিন থেকেই খুব বলছি, সেটি হচ্ছে যে কোনো জাতি যখন যে সংকটের মধ্যে থাকে, আপনি যে যদি একে তো সংকটের মধ্যে রয়েছে, তারপরে যদি আবার আপনি আপনার মন গড়া মত পথ চাপিয়ে দেন, তাহলে কিন্তু ওই সংকটটা উত্তরণ থেকে আরো বরং ঘনীভূত হতে থাকে। সো আমরা যখন এই জিনিসটা খেলা যখন এক্সপ্লোর করতে গেলাম, আমাদের প্রথম প্রিন্সিপাল ঠিক হলো যে আমরা আসলে ওখানে কোনো কিছু করতে যাচ্ছি না, আমরা শিখতে যাচ্ছি। শিখতে যাওয়াটা কি, তার মানে হচ্ছে যে আমরা ওখানে খেলা, কোনো কিছু খেলা আমাদের খেলা দিতে চাচ্ছি না, আমরা ওরা কি খেলে, ওদের কি খেলা আছে, ওদের ঐতিহ্যগতভাবে কি খেলাগুলো খেলে, যে খেলাগুলো ওদের খেলতে ভালো লাগে, সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করা। এবং আপনি জানেন যে শিশুরা কিন্তু একটু ওদের মধ্যে খেলার প্রবণতাগুলো খুব বেশি। আমরা দেখেছি যখন ক্যাম্পে এসেছে, আমাদের যখন চাইল্ড ফ্রেন্ডলি স্পেসগুলো করা হলো, ওখানে কিন্তু আমি ম্যাটেরিয়ালসগুলোর নাম বলছি না, এটা আসলে ইচ্ছা করেই বলছি না, এই কারণে যে আমরা দেখেছি ওই ম্যাটেরিয়ালসগুলো যখন দেওয়া ছিল চাইল্ড ফ্রেন্ডলি স্পেসগুলোতে, সেগুলো তারা ব্যবহার করছে না। কারণ ব্যবহার করছে না কারণটা হচ্ছে যে ওরা ওদের যে উপযোগী যে খেলা, সেই খেলাগুলোর সাথে তারা অভ্যস্ত না। কিন্তু ও যেহেতু ওই খেলাগুলোর সাথে অভ্যস্ত না, ওই উপকরণগুলোর সাথে অভ্যস্ত না, সেজন্য সে অংশগ্রহণ করছে না। তো আমরা কি করতাম, আমরা করতাম কি, ওই যখন ক্যাম্পের মধ্যে দিয়ে হাঁটতাম, ছেলেমেয়েরা দেখা গেল একটু স্কোপ পেলে 4-5 জন বসে একটু খেলা করছে, ওরা কি ধরনের খেলা খেলছে, ওরা কি ধরনের ফিজিক্যাল খেলা খেলছে, ওরা কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে খেলা খেলছে, আমরা এগুলো দেখতাম। পাশাপাশি ধরেন আমরা খুঁজে বের করতাম কমিউনিটিতে যারা বয়স্ক মানুষ আছে, তারা কি ধরনের খেলাগুলো করেছে, এই এক্সপেরিয়েন্স গুলো তাদের কাছে ওনাদের কোনটা আসলে ভালো লাগছে, যেটা খেললে ওদের খুব ভালো লাগে, মোর পপুলার গেম কি আছে, ওরা সেই ধরনের খেলাগুলো খেলছে। এটা যেমন অভিভাবকদের কাছ থেকে নিয়েছি। আরেকটা কাজ আমরা করেছিলাম, সেটি হচ্ছে যে ওই কমিউনিটিতে যারা বয়স্ক মানুষ আছে একটু, তাদের কাছে আমরা বসেছি, কমিউনিটি যে তারা কিভাবে এটাকে দেখেছে। কেউ শিক্ষক ছিলেন, তাদের কাছে যে বসেছি, যে আপনারা স্কুলে যখন শিক্ষকতা করেছেন তখন আসলে কি ধরনের খেলাগুলো খেলতো, কি খেলা খেলতেন, সেই সব খেলাগুলোকে আমরা তখন রেকর্ড কিপিং করেছি। করে যখন আমরা এই খেলাগুলোই যখন আমরা চাইল্ড ফ্রেন্ডলি স্পেসের মধ্যে একটু দেওয়ার চেষ্টা করেছি, তখনই দেখেছি ওরা খুবই ভাইব্রেন্ট হয়ে খেলায় অংশগ্রহণ করছে। তার মানে কি, তার মানেটা হচ্ছে যে ওর পরিচিত পরিবেশ, ওর জানা, ওর সংস্কৃতির মধ্যে যেটা রয়েছে, যেটা তার ঐতিহ্যকে ধারণ করে,
সেই জিনিসগুলো যখন সামনে চলে আসে সেটাই। তখন কিন্তু তার মধ্যে এক ধরনের প্রাউড ফিল হতে থাকে হ্যাঁ। এবং তার পার্টিসিপেশনগুলো বাড়তে থাকে। সো আমরা তখন আইডিয়া নিলাম যে না, আমরা আসলে কোনো কিছুই এক্সপোজ করতে, আমাদের কোনো চাপিয়ে দেওয়া খেলা খেলা দিব। বা আমাদের কোনো সৃষ্টি জিনিস করবো, সে যত ভালো খেলাই হোক না কেন। কারণ আমরা তো বলেছি যে তারকে যদি পরিচিত পরিবেশের মধ্যে এই জিনিসগুলোকে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই আমরা তাদের পরিচিত খেলা, তারা যেভাবে খেলেছে, তারা যে সময়ে খেলেছে, কিভাবে খেলেছে, এইগুলোকে এক্সপ্লোর করেছে। পাশাপাশি আরও কিছু জিনিস এক্সপ্লোর করেছি। খেলা তো আমরা পেয়ে গেছি, অনেক খেলা পেলাম। এখন প্রশ্ন হলো যে একই সেন্টারে তো বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা থাকে, সেটাই। তাহলে এই যে বয়সের ছেলে মেয়েগুলো থাকে কিভাবে তখন আমরা খেলবে? আবার কিভাবে খেলবে, কোন বয়সে কোন ছেলেমেয়েরা কোনগুলো খেলা খেলে। দেখা গেল যে কিছু খেলা আছে যারা একটু 5 বছর 6 বছর হয়ে গেলে, কিছু খেলা আছে 3 বছর বয়সেই তারা খেলছে। তো এই যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলো কিন্তু কোনো কিছুই আমরা যারা ওখানে গিয়েছিলাম তারা কেউই নিজেদের মতামতকে নিয়ে আসেনি, মতামত মতো চাপিয়ে দিইনি, বরং তারা কিভাবে খেলেছে, কোন খেলাগুলো খেলেছে, সে শারীরিক খেলাই হোক বা যে কোনো খেলাই হোক, এবং কোন বয়সের জন্য তারা খেলেছে, কিভাবে খেলেছে, এই জায়গাগুলোকে এক্সপ্লোর করে নিয়ে এসেই বসে বসে আমরা এগুলোকে নিয়ে এসেছি। আর আরেকটা জিনিস আমি এখানে একটুখানি আপনার সাথে উল্লেখ করতে চাই, যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে এই যে সংকটের মধ্যে ছেলে মেয়েগুলো গেল রয়েছে, এই সংকটের মধ্যে থাকলে একটা হয় কি জানেন, ছেলে মেয়েদের মধ্যে দ্বিধা ভয় সেটাই। কাজ করে। কিন্তু এই খেলা যখন সে নিজের খেলাগুলো খেলছে, যখন সে তার নিজের পরিবেশের দেখছে, তখন কিন্তু তার ওই দ্বিধা ভয়গুলোকে কেটে যাচ্ছে। সেটাই। সো সর্বোপরি আমি যেটা বলতে চাই, এই খেলাগুলো এক্সপ্লোর করার ক্ষেত্রে আমি যদি এক কথাই বলি, এখানে যা কিছু আছে কোনো কিছুই আমাদের চাপিয়ে দেওয়া, আমাদের চিন্তা চেতনা থেকে কোনো জিনিস নয়। যা কিছু দেখছেন ওই কমিউনিটির সাথে বসে ওই শিশু কিভাবে খেলে, ওই বাবা মা কিভাবে খেলেছে, তার দাদা দাদিরা কিভাবে খেলেছে, স্কুলের শিক্ষক কিভাবে খেলাগুলোকে পরিচালনা করেছে, কিংবা সমাজের বয়স্ক যারা পোটেনশিয়াল এডুকেশনিস্টও আছে তাদের সাথে এসেছিল, তাদের সাথে বসেছি, তারাই এই আইডিয়াগুলো আমাদেরকে দিয়েছেন। এবং আমরা ক্যাম্পের পর ক্যাম্প, মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু ঘুরে 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 এগুলো নিয়ে এসেছি। আমরা আবার খেলাগুলো পাওয়ার সাথে সাথে কিন্তু এরকম না যে ওই খেলাগুলোকে আবার কারিকুলামে নিয়ে এসেছি। খেলাগুলোকে আবার যাচাই করেছি, বাছাই করেছি, সেইগুলোকে মোর পার্টিসিপেটরি কিভাবে করা যায়, ওরা কোন পার্টিসিপেটরি খেলাগুলোকে করেছে, কোনটা দলগতভাবে খেলেছে, কোনটা ইন্ডিভিজুয়াল খেলেছে, এই সব বিষয়গুলোকে আমরা একসাথে নিয়ে আসার পর তারপরে নিয়ে এসেছি। এবং ইভেন আমি যদি বলি এখনো কিন্তু আমাদের থেমে নেই। আমরা হয়তো কারিকুলাম একটা করেছি, কিন্তু এইটার তো ইমপ্রুভমেন্টের আরো সুযোগ রয়েছে, এটা তো চলবেই। এবং এটা এরকম জিনিস নয় যে বোতলের ভিতরে পানি ভরে সিপি আটকে দিলাম, সেটা শেষ হয়ে গেল, সেটি না। এটি পর্যায়ক্রমে চলছে, যেটা শুরু করেছিলাম সেটি এখনো চলছে, হয়তো সামনের দিনগুলোতেও চলবে। মুরসাল ভাই, খুব ইন্টারেস্টিং একটা জার্নি শুনতে পাচ্ছি আমরা খেলা নিয়ে, এক্সপ্লোরেশনের জায়গাটা আমরা বুঝতে পারছি। বাট আপনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে পিন পয়েন্ট করেছেন, সেটা হচ্ছে যে যখন ইনফ্লাক্সটা হয়েছে, ওনাদের সবচেয়ে বড় দিক ছিল যে মানসিক স্বাস্থ্য দিকে খেয়াল করা। সো তার মানে মেন্টাল হেলথের জায়গাটাকে ফোকাস রাখতে হবে যে কোনো ক্রাইসিস সেটিংয়ে কাজ করতে গেলে। এমন কোনো কি উদাহরণ আপনার কাছে বা কোনো গল্প কি আপনার কাছে আছে যেটা আমরা আজকে শুনতে পারবো এবং সবাই বুঝতে পারবে যে শুরুর দিকে আসলে 2017-তে কিরকম অবস্থায় জনগোষ্ঠীর ছিল বা শিশুদের কি অবস্থা ছিল এবং সেটার পরিবর্তন হয়েছে কারণ আমরা মানসিক স্বাস্থ্যকে আসলে প্রায়োরিটিটা দিয়েছি তার জন্য? থ্যাংক ইউ। এগুলো অনেক উদাহরণ আছে। মানসিক স্বাস্থ্যের কথা যদি আপনি বলেন, এই আইডিয়া নিয়ে যখন আমরা ওখানে গেলাম, ইভেন আমি যদি খুব বলি যে অনেক অ্যাক্টর যেখানে তারা এই কাজগুলো করছিলেন, যখন আমরা প্যারা কাউন্সিলরের এই আইডিয়াটা নিয়ে মানসিক স্বাস্থ্য এটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য, আপনি জানেন বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে এক্সপার্ট গ্রুপের বড়ই অভাব। এখন আপনি এই এক্সপার্ট গ্রুপের বড় অভাব রয়েছে, কিন্তু তার অর্থ ওখানে সার্ভিস তার বন্ধ করে দেওয়া যাবে না। তাহলে প্যারা প্রফেশনালি কিছু মানুষ তৈরি করা যারা হয়তো তাদের কিছুটা সাপোর্ট দিতে পারবে। পাশাপাশি আপার লেভেলে যদি সাপোর্ট লাগে, সেটা তো আমাদের সাইকোলজি যারা ছিল তারা তো সেখানে দিচ্ছ। এই মানবিক সংকটের এইরকম একটা পরিস্থিতিতে আমি যদি খুব প্রথম দিকে বলি,
আমি কতগুলো ক্যারেক্টারিস্টিক্সের কথা বলি। আমরা যখন প্রথম থেকে ছবি আঁকতে দেখতাম শিশুরা, আমি দেখতাম ওরা বন্দুক আঁকছে, গুলি করছে, ইভেন ব্লক দেওয়া ছিল সেখানে তারা বন্দুক বানাচ্ছে, গুলি করছে, এই ছবিগুলো দিত। তারপরে যখন আমাদের প্যারা কাউন্সিলররা যখন এসে গেলেন, ওরা যখন কমিউনিটির সাথে এইগুলো আলোচনাগুলো করতে থাকলেন এবং তাদের মনের এই কষ্টগুলোকে লাঘব করবার জন্য যখন আলোচনাগুলো করতে থাকলেন, সাপোর্টগুলো দিতে থাকলেন, একসময় আমাদের এই প্যারা কাউন্সিলরদেরকে কিন্তু ওরা শান্তির ডাক্তার বলতেন, মনের শান্তির কি ডাক্তার, সুন্দর নাম। দিলের ডাক্তার বলতেন, মানে সংক্ষেপে বলতেন দিলের ডাক্তার। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এই যে আমাদের যারা ওদের এই মানসিক শান্তিটার প্রশান্তিটার জন্য তাদের কাছে যাচ্ছে, তাকে যে ওই জায়গাটায় নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে পেরেছে, যার কারণে সে কিন্তু বলছে ওই যে দিলের ডাক্তার চলে এসে। দিল বলতে এখানে ওরা মনকে বুঝিয়েছে আর কি, ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ ওরা দিল বলে, তো দিলের ডাক্তার। এই যে আমরা যে মেন্টাল হেলথ নিয়ে যে কাজ করছি, একটা মানুষকে, একজন ব্যক্তিকে যিনি প্রফেশনালি ডাক্তার না কিন্তু তাকে ট্রিট করছে যে দিলের ডাক্তার। এই যে বলছে ছেলে মেয়েগুলো আস্তে 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 সেই বন্দুক আর আঁকে না, সেই খুব ফেরোসিয়াস টাইপের সেই জিনিসগুলো আঁকে না, আস্তে আস্তে তারা ফুল আঁকছে, কালারফুল জিনিসগুলো তৈরি করছে। এই জিনিসগুলো কিন্তু তারা করছে, তার মানে কি তাদের চিন্তার মধ্যে শিফট হচ্ছে, তাদের ভাবনার মধ্যে শিফট হচ্ছে। আর এই শিফট তো এমনি হয়নি, অনেকগুলো ইনিশিয়েটিভ নিতে হয়েছে। এই ইনিশিয়েটিভগুলো মেন্টাল হেলথকে ইস্যু করে তার কষ্টের জায়গাগুলোকে বোঝা, সে যে সমস্যার মধ্যে আছে সেই সমস্যাগুলোকে বোঝবার চেষ্টা করা করে, তারপরে সেই অনুযায়ী তার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া। মুসলিম ভাই, সরি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, মানে কিন্তু আপনার কি মনে হয় না যে খেলাও আসলে, যেহেতু আমরা ওদের সংস্কৃতি থেকে নিয়ে আসা খেলা দিয়ে আমরা, আপনি বলছেন যে আমাদের কারিকুলাম মানে এভরিথিং আমরা ডিজাইন করেছি, ওটাও কি আসলে ওনাদেরকে, শিশুদের বলেন বা কমিউনিটিকে বলেন, হেল্প করেছে কিনা মানসিক স্বাস্থ্য? এখানে আমি একটু বলি, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে হিলিং নিয়ে তো আপনি বলছেন। জি জি জি। খেলা হচ্ছে এমন একটি মাধ্যম যেটি প্রত্যেকটা মানুষকে হিল করতে সাহায্য করে। কারণ খেলা হচ্ছে ওই একটা জায়গা, আমি একটুখানি বলি আপনাকে। ধরেন এই যে মানবিক সংকটকালীন যারা থাকে তাদের মধ্যে তো দ্বিধা কাজ করে, সেটাই। তারপরে তার তো সামনের দিনগুলোর ভবিষ্যৎ কি সেই জায়গাগুলো তো সে জানেই না। তো সেই রকম একটা পরিস্থিতিতে যদি তাকে হিল করতে হয়, খেলা কিন্তু একটা বিরাট বড় মাধ্যম, তার হিলিং এর কাজে সাহায্য করে। সুতরাং আমাদের কারিকুলামের মধ্যে তো খেলা হচ্ছে যে একটা মেইন ইনস্ট্রুমেন্ট, যেটা তাকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, হিলিং এর ক্ষেত্রে, এটা তো আইসোলেটেড কিছু না, খেলাটা আইসোলেটেড কিছু না, হিলিং ওর মধ্যে হচ্ছে আসলে ইনবিল্ড অবস্থায় থাকে। কারণ ওই যে খেলাটা সে যখন খেলছে, খেলতে গেলে যে সাময়িক সময়ের জন্য সে ভুলে যাচ্ছে, ভুলে গেলে তার যে কষ্টের স্মৃতিগুলো, কারণ আপনি ধরেন যখন ইনফ্লাক্স হয়েছে, হাজার হাজার আনঅ্যাকম্পানিড এবং সেপারেটেড চিলড্রেন রয়ে গেছে। কারণ যখন ওই বার্মায় যখন তাদের আক্রমণ করেছে, সে মায়ের সাথে দৌড় শুরু করেছে। একজন অ্যাডাল্ট মানুষ যেভাবে দৌড় শুরু করে, সে কি তা পারে? মাঝখান থেকে দেখা গেল যে তার শিশুটা হারিয়ে গেছে, তখন আর এক পরিবারের সাথে সে হাঁটতে শুরু করেছে। 5 বছর, 6 বছর, 7 বছরের শিশুরা, এরকম হাজার হাজার আনঅ্যাকম্পানিড এবং সেপারেটেড চিলড্রেন ছিল। সো যখন আপনি এই খেলার কথা বলছেন, হয়তো তার মায়েদের কিছু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে প্যারা কাউন্সিলের মধ্যে, কিন্তু যখন আমি খেলাটাকে তার মধ্যে ইন্ট্রোডিউস করছি, তখন তো তার ওই খেলাটায় যখন সে অংশগ্রহণ করছে, সাময়িক সময়ের জন্য কিন্তু সে ভুলে যাচ্ছে তার পূর্বের সেই কষ্টের সময়টুকু, যা কিন্তু তাকে সামনের দিকে মুভ ফরওয়ার্ডিং করতে সাহায্য করছে। সো নিঃসন্দেহে খেলা সবসময় হিলিংয়ের একটা বিরাট বড় নিয়ামক হিসেবে কাজ করে। আচ্ছা, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগছে, কারণ আপনি বলছেন আনঅ্যাকম্পানিড ওখানে চিলড্রেন ওখানে ছিল, যে শিশুরা হয়তো কাউকেই চিনে না, যখন পার হয়ে এপারে এসেছে, যে জায়গাটা আসলে ওদের না, আশপাশের মানুষগুলোকেও সে হয়তো চিনতে পারছে না। কিন্তু আসলে আমার জানার ইচ্ছা হচ্ছে এখানে যে এই খেলার মধ্য দিয়ে তারা তো একটা ট্রাস্ট বিল্ড আপ হয়েছে কমিউনিটির মানুষদের সাথে, বা এই যে ধরেন আমাদের সেন্টারে যারা যে শিশুরা আসতো, যারা এই খেলায় অংশগ্রহণ করতে পেরেছে, সেখানে একটা ট্রাস্ট বিল্ড আপ হয়েছে, এখানে একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে।
সো ওইখানে আপনারা কিভাবে কাজ করেছেন বা কি দেখেছেন যে এই যে কাউকে চিনি না এই কঠিন পরিস্থিতি থেকে একটি স্বাভাবিক পরিস্থিতিতে আসা, এই জায়গাটা আপনারা কিভাবে কি দেখেছেন? আমি আপনার এই কথাটি যাওয়ার আগে আমি ওই মেরিয়ান এল ডববার্ট, উনি একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞানী এবং খেলা নিয়ে উনি অনেক কাজ টাজও করেছেন, গবেষণাও করেছেন। উনি বলছেন খেলা আসলে সময় কাটানোর একটা বিষয় নয়, খেলা হচ্ছে এমন একটি উপকরণ যেটার মাধ্যমে একটা শিশুর সামগ্রিক উন্নয়ন ঘটে। এই সামগ্রিক উন্নয়নটা কি? সামগ্রিক উন্নয়ন যদি আমি বলি, শিশুর চিন্তা শক্তিকে বাড়িয়ে দেয়, শিশুর কল্পনা শক্তিকে বাড়িয়ে দেয় এই খেলা। শিশুর মুভমেন্টগুলো বাড়ে, সো তার ফিজিক্যাল মুভমেন্টগুলো বেড়ে যাওয়ার সাথে সাথে তার শারীরিক কসরতগুলো বেড়ে যায়, সো তার ডেভেলপমেন্টাল আসপেক্টগুলো সেখানে থাকে। সে খেলায় যখন অংশগ্রহণ করে একের পর এক পালাক্রমে সে যে অংশগ্রহণ করে, এই অংশগ্রহণ করার ফলশ্রুতিতে নিজের মধ্যে ওয়েটিং করার যে প্রবণতা সেইগুলো তো তার মধ্যে গ্রো আপ করে। তারপরে ধরেন খেলায় জিতে যায়, জিতে যাওয়ার পরে যে এক্সাইটমেন্টটা হয়, এইটি তো আপনি কোনো লিটারেচার দিয়ে বা গল্প বলে তো আপনি বুঝাইতে পারবেন না, বা ওকে শিখাইতেও পারবেন না। ওই এক্সাইটমেন্টগুলো যখন তৈরি হয়, তারপর খেলার মধ্যে যখন কি হয়, একটা দলে যখন সবাই খেলে তখন ওই দলের মধ্যে তো একটা কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানো, অর্থাৎ মেনে নেওয়ার যে প্রবণতা, সেইগুলোকে তো তৈরি হয়। সো আমাদের কিন্তু এখানেও এই ধরনের অনেক গ্রুপ খেলা ছিল। তার মধ্যে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি। আপনি যেহেতু এই স্পেল ভিজিট করেছেন, এগুলো সম্পর্কে আপনার অনেক আইডিয়া আছে। আমি তাৎক্ষণিকভাবে আমার একটা খেলা আমার মাথায় এসছে, আমি একটু আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই। সেটি হলো, দেখেছেন হাতি খেলা? হাতি খেলাতে 5 জন খেলেন। ইন্টারেস্টিং হচ্ছে 2 জন থাকেন হাতির পা নিয়ে, 4 জন পা হয়, 4টা পা হয়, একজন শরীরের বডি হন, ওর পর একজন মাথার ভূমি বসে, তার পিঠের পরে বসে থেকে মাথা, আর একজন সুরের ভূমিকায় অভিনয় করেন। আপনি দেখেন তো খেলাটা যখন খেলছে 5 জন খেলছে, এই যে 5 জন যে খেলছে, একটার সাথে যদি আরেকটার কোঅর্ডিনেশনটা নষ্ট হয়ে যায় তাহলে খেলা কিন্তু ওখানে বন্ধ হয়ে যাবে। তার মানে এখানে আপনাকে কি শেখালো? কোঅর্ডিনেশন শেখালো। আর কি শেখালো? আমরা শেখালো। এই যে আমরা সবাই মিলে একসাথে খেলছি, এর মধ্যে অনেকেই আছে হয়তো একটু শাই ফিল করতে পারে, একা একা নাও খেলতে পারতে পছন্দ করে, কিন্তু যখন সবাই গ্রুপে যাচ্ছে তখন কিন্তু তার পার্টিসিপেশনটাও বেড়ে যাচ্ছে। সো এই যে চিন্তাটা, কোন মুভটা, পাটা কোনটা আগে ফেলতে হবে, কোনটা পরে ফেলতে হবে, এই যে চিন্তা করছে, এই চিন্তাটা যদি সে না করে তাহলে তো কোঅর্ডিনেশনটাই নষ্ট হয়ে যাবে। তাহলে ওখানে তার চিন্তা শক্তিটাকে বলাচ্ছে। আর একটা মজার জিনিস আপনি একটা দেখেন, এই খেলাটার মধ্যেই রয়েছে, একটা শিশুর ঘাড়ের পরে আর একটা শিশু বসে আছে এবং নিশ্চিতভাবে সে এড়া হাতে সুর বানিয়ে তার পা দুটো ধরে বসেছে। যার পিঠে বসে সে যদি একবার দাঁড়ায় তাহলে কিন্তু সে পড়ে যাবে, কিন্তু সে কতটা ট্রাস্ট করলে ওই পিঠের পরে সে বসে থাকতে পারে। তার মানে আপনি কি করছে, ওকে ট্রাস্ট বিল্ডিং এর ক্ষেত্রে একটা বিরাট বড় কাজ সে করছে না? তার মানে আমি থেকে আমরাতে নিয়ে যেতে পারছে, তার চিন্তা শক্তিকে, কল্পনা শক্তিকে বাড়াচ্ছে, ইন্টার কোঅর্ডিনেশন যেটা দরকার, প্রত্যেকের মধ্যে সমন্বয় যেটা দরকার, সে সমন্বয়টা করতে তাকে সাহায্য করছে, তার মধ্যে ট্রাস্ট বিল্ডিং হচ্ছে, নিয়মানুবর্তিতার মধ্যে যাচ্ছে। যখন এটা খুব ফাংশনাল করছে, সবাই যখন অডিয়েন্স তাকে বাহবা দিচ্ছে, তখন সে নিজেও ওর সাথে প্রশংসিত হয়ে নিজের যে ভালো লাগার জায়গাটি যেটি প্রকাশ সে করছে। এখন আপনি এই জিনিসগুলো তো ট্যাবলেটের মতো কোনো ক্যাপসুল বা ট্যাবলেট দিয়ে খাওয়াই দিতে পারবেন না। এগুলো করতে হলে আপনাকে আসলে এই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। সো আপনি যে কথাটা বলছিলেন, এই যে কোঅর্ডিনেশনের কথা বলছেন কিংবা তার চিন্তার জায়গাটিকে বলছেন, এই সবগুলোকে বানানোর জন্য আমি মনে করি, এবং আমি এটা প্রমাণিত মনে করি, যে এই ধরনের খেলা আমাদের ছিল, যার কারণে শিশুদের মধ্যে এই যে মানবিক সংকটের মধ্যেও তারা তাদের ওই দুর্যোগকালীন অবস্থায়ও নিজেদেরকে বের করে নিয়ে এসে সেই চিন্তা, বন্দুক, পাখি, গুলি এইসব থেকে বেরিয়ে এসে সুন্দর ফুল পরিবেশ খেলায় করে আমাদের মধ্যে তারা খেলছে। কারণ মানুষের কিন্তু একটা জিনিস আমি সবসময় বলি, ডেভেলপমেন্ট মানে এই নয় যে আমার কতগুলো এডুকেশনাল ডেভেলপমেন্ট হলো,
কতগুলো নিউমারিসি আসলো, কিছু লিটারেসি আসলো, সেটাই। সেরকম তো না। ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমি যেমন কর্তব্য পরায়ণ হব, আমার নৈতিক মূল্যবোধ গড়ে উঠবে, আমি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব, সেটাই। একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল ওগুলোও তো আসলে হবে, জরুরি। এগুলো তো জীবনের পার্ট, এইগুলো কিন্তু আমার সেটাই। ডেভেলপমেন্টের একটা পার্ট। সো আপনি ডেভেলপমেন্টকে এইভাবে দেখতে হবে, আর সেভাবে যদি আপনাকে দেখতে হয় যে খেলাই এই ট্রাস্টগুলো, এই নিয়ম অনুবর্তিতা, যে খেলাটা এইভাবে খেলতে হবে, হাতটা এইভাবে যেতে হবে, ওইভাবে যেতে হবে, আমরা সবাই মিলে একসাথে মিলে না খেললে তাহলে তো হবে না। এই যে জিনিসগুলো এই খেলার মাধ্যমে তৈরি হচ্ছে, সেটাই। এটা কোনো আপনার 1 মিনিটের লেকচার বা 10 মিনিটের লেকচার দিয়ে আপনি আসলে হবে না, পারবেন হবে না। না। আচ্ছা, এখানে ছোট্ট একটা প্রশ্ন আরেকটা করি মুরসালিন ভাই, সেটা হচ্ছে যে আমরা তো খেলার জায়গাটা বুঝতে পারছি যে কিভাবে আপনারা এক্সপ্লোর করেছেন, কিভাবে আমরা নিয়ে এসেছি, এবং খেলার মধ্য দিয়ে আসলে ডেভেলপমেন্টগুলো কি হচ্ছে, যে শিশুর যে সার্বিক বিকাশটা আসলে হয়। কিন্তু মানে ক্রাইসিস সেটিং বা রোহিঙ্গা ক্যাম্পে আপনারা যখন কাজ করেছেন, সেখানে আমরা জানি, যেহেতু আমারও একটা কাজের একটা অভিজ্ঞতা আছে, তার জন্য বলছি যে আমরা দেখেছি যে ওখানে শিশুরা অনেক স্পন্টেনিয়াস, মানে ওই স্পন্টিনিটিটাকে আসলে আমরা ধরে রাখতে চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখেছি যে ওদের খেলার ধারাগুলাই একটু ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে আসলে যে খেলার যে উপকরণগুলো ওনারা ব্যবহার করতেন, শিশুরা বলি বা আমাদের প্লে লিডাররা বলি, সেই উপকরণের জায়গাটা আসলে খেলাটাকে কিভাবে কমপ্লিমেন্ট করেছে, এটা যদি একটু বলেন। থ্যাংক ইউ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কিভাবে আসলে এই খেলনাগুলোকে কমপ্লিমেন্ট করলো। দেখেন, ব্র্যাক আইডি সবসময় বিশ্বাস করে আমি যাই কিছু করি না কেন, আপনি যদি কালচার প্রিজার্ভেশনের কথা বলেন, কনটেক্সটের কথা বলেন, আপনি যাই কিছু করেন না কেন, উইদাউট এনি পার্টিসিপেশন অফ দ্য কমিউনিটি নাথিং ইজ পসিবল টু ইমপ্লিমেন্ট। অ্যাবসলিউটলি। সো কমিউনিটি আসলে কি চাই, কমিউনিটির কি এক্সপেরিয়েন্স আছে, এটা তো এইরকম নয়। আমি আগেও বলেছি আপনাকে যে আমরা খেলা যখন ইন্ট্রোডিউস করেছি, তাদের খেলা তো নিয়ে এসেছি, আমাদের তো খেলা নিয়ে যায়নি। তাহলে ওরা যে সমস্ত উপকরণ ব্যবহার করবে, তাহলে সেই উপকরণগুলো কি হবে, কিভাবে এটাকে আসবে, সেখানে আমার মতামতের পথে তো চাপিয়ে দিলে হবে না। সেটাই। সো তখন আমরা কি করেছি, আমরা কিন্তু কমিউনিটিতে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করেছি, যে ওয়ার্কশপগুলোর মাধ্যমে ওই কমিউনিটির বাবা মাই তাদের ছেলে মেয়েদের জন্য উপকরণগুলো বানাচ্ছে, খেলনাগুলো বানাচ্ছে। তো আমরা কিন্তু এখানেও আবার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এটা একটু আসলে বলাও দরকার। এটা এই কারণে বলা দরকার যে এখানেও একটা কিন্তু খুব ট্রিকি মেকানিজম আছে, ম্যানেজমেন্ট আছে, যেটি ব্র্যাক আইডি করেছে। যে এরকম নয় যে আমি জিনিসপত্র যা লাগবে আমি নিজেই নিয়ে যে জিনিসপত্রগুলো দিয়ে আসলাম, এই জিনিস দিলাম তুমি বানাও। আমরা কিন্তু তা করিনি। আমরা কমিউনিটির সাথে বসেছি, তোমরা এই যে খেলনার কথা বলছো, এই খেলনাগুলো বানাইতে কি লাগে, কোন জায়গা থেকে এই খেলনাগুলো তোমরা পাও, কি উপকরণগুলো তোমরা ব্যবহার করো, এইগুলো কিন্তু আমরা তাদের সাথে সিরিজ অফ ওয়ার্কশপ করে 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 আমরা কিন্তু সেই ম্যাটেরিয়ালসের লিস্টগুলো নিয়ে এসেছি। তারপরে আমরা কিন্তু বাজারে গেছি, যে ওই সম্ভাব্যতাগুলো খুঁজে খুঁজে বের করবার চেষ্টা করেছি, কিংবা কোনো কোনো জিনিস দেখা গেছে সেটা আমরা পাইনি, ওরা সেগুলো আবার বাঁশ দিয়ে ওরা নিজেরা এগুলোকে বানিয়ে পেরেছে। সো ওখানে ব্যবহারটা অর্থাৎ অল্টারনেটিভ তারা খুঁজেছে। আমি কিন্তু বলিনি যে ভাই এটা তো পাওয়া যাচ্ছে না, তাহলে তুমি এখন কি বানাবো, আমি এটা কিনে নিয়ে আসলাম, আমি কিন্তু তা বলিনি। আমরা বলেছি যে এইটা তো আমাদের লাগবে বলছো, কিন্তু আমরা এটা মার্কেটে খুঁজে পাইনি, অল্টারনেটিভ কি তোমরা বানাতে, কি করতে, অপশনগুলো কিন্তু ওদের কাছ থেকে এসেছে। সো আমরা ওইগুলোকেই কিন্তু পিক করেছি, করে তারপরে আমরা আমাদের ফিরে এসে আমাদের এখানে যারা আপনারা তো এই কারিকুলাম ডেভেলপমেন্টের সাথে কাজগুলো করেছে, এই হিস্ট্রিগুলো আপনারাও দেখেছেন। তারপর আমাদের এই কারিকুলামের ডিজাইনের টিমে যারা কাজ করেছেন, তারা এই জিনিসগুলোকে এক্সপ্লোর করে রিয়েলিস্টিক করে তাদের উপযোগী করে আমরা সেখানে নিয়ে গেছি। সুতরাং ওই উপকরণ যেগুলো বানানো হয়েছে, এবং শুনতে মনে হচ্ছে যে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অর্গানাইজ করছে, বাট ওখানে কোনো কিছুই নাই যেটি আমরা আমাদের উপকরণগুলো মদগুলো চাপিয়ে দিয়েছি। ওরাই বলেছে যেগুলো, সেইগুলোই ওদের কাছে নিয়ে গেছি, এবং ওরা যেগুলো এক্সপার্টাইজ আছে সেগুলোকে ওখানে ব্যবহার করা হয়েছে। আমরা হয়তো দু একটা ক্ষেত্রে খেলাগুলো বাছাইয়ের ক্ষেত্রে, বয়স উপযোগীর ক্ষেত্রে, কারিকুলামের ওই এজ গ্রুপকে মিট করার জন্য, কারণ আমরা তো আগেই তাদের কাছ থেকে জিজ্ঞেস করে এসেছি যে কোন খেলাগুলো কোন উপযোগিতা, সাজিয়ে দেওয়ার কাজটা করেছে। এখানে আমি মনে করি যে ওই এক্সিস্টিং ছিল,
সেইটাকে শুধু ফিটিং করা হয়েছে কার জন্য কোন জায়গায় কোনটা ফিটিং হবে, বুঝতে কিন্তু এই পেরেছি। ফিটিংটাও আবার এরকম না যে আবার আমরা নিজেদের মতো করে ফিটিং করছি। ফিটিং করার পরেও কিন্তু আবার তাদের কাছে যে আবার জিজ্ঞেস করা হয়েছে যে এটাকে কিভাবে তারা দেখছে, কিভাবে করছে। এটা আসলে এরকম না, এটা একটা বিরাট বড় লম্বা জার্নি বলবো হ্যাঁ, আমি। সেটাই সেটাই। ধন্যবাদ মুরসালিন ভাই। আমরা প্রোগ্রামের একদমই শেষে চলে এসেছি। আসলে আমরা বুঝতে পারছি যে খেলা আসলে শুধু এই নিছক খেলা না, খেলা আসলে যে কোনো পরিস্থিতিতে শুধু শিশু আমি বলবো না, সেখানে যখন আমরা কমিউনিটিকে ইনভলভ করছি এবং সবাই যখন পার্টিসিপেট করতে পারছে, খেলাই একটা মাধ্যম, যে মাধ্যমে আসলে মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হওয়া সম্ভব। একটা পরিস্থিতি থেকে সেটেল হওয়ার একটা ওয়ে আসলে খেলাই হতে পারে। প্রোগ্রামের শেষে আসলে মোরসালিন ভাই, আপনার কি কোনো মেসেজ আছে কিনা আজকে আমরা যে অডিয়েন্সরা আমাদের আজকে এই প্রোগ্রামটা দেখছেন তাদের জন্য, যদি কিছু বলতেন? হ্যাঁ, আমার মেসেজ আছে, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা একটুখানি বলতে জি চাই। জি sure. আপনি মানসিক স্বাস্থ্য নিয়ে এবং শিশুর বিষয়গুলো নিয়ে যখন বলছিলেন, খেলা নিয়ে যখন কথা বলছিলেন, আমি আরেকটা কথা খুব ইম্পর্টেন্টলি বলতে চাই। এই যে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট ওয়ার্কশপগুলোতে আমরা যখন মাদের পার্টিসিপেশন করিয়েছি, এই খেলাগুলোর বার্তা মাদের কাছেও আমরা নিয়ে গিয়েছি। কারণটা হচ্ছে যে ও আমার সেন্টারে থাকার পরেও একটা বড় সময় তো তার পরিবারের সাথে থাকে। সেটাই সেটাই সেই পরিবারে যে যদি আবার এই খেলার ফিলিংসটাকে যেভাবে আমরা দেখছি, পরিবার যদি আবার ওইটাকে আইসোলেটেড ভাবে চিন্তা করে, সেটাই, হ্যাঁ, তাহলে তো কাজ করবে তাহলে না। তো আবার সেটা কাজ করবে না। যার কারণে প্যারেন্টসদেরকেও কিন্তু আমরা এই কমিউনিটি ওয়ার্কশপের মাধ্যমে ইনভলভ করে একদিকে যেমন ম্যাটেরিয়ালস তৈরিতে সাহায্য করেছি, আবার তার কাছে ইনফরমেশনটাও পৌঁছে দিছি যে শিশুকেও যেন তুমি তোমার শিশুর সাথেও যেন এইভাবে খেলো, এই খেলাটা যদি খেলো তাহলে ওরা বলে বুদ্ধি আকল বলে, আকল বাড়বে আকল বাড়বে। বাড়বে। সো এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান। এবার আসি আপনার পরের কথায়, যেটি আমার শেষ কথা হিসেবে আপনি বলতে চাচ্ছেন। আমি একটা কথা বলতে চাই এবং এটি আমি বিশ্বাস করি, নিশ্চয়ই অন্যরাও বিশ্বাস করবেন। এই রকমের মানবিক সংকট যখন তৈরি হয় যে কোনো পরিস্থিতিতে, শিশুর নিরাপত্তা, শিশুর খাদ্য বস্ত্র এর পাশাপাশি মানসিক সুস্থতা, মানসিক প্রশান্তি তৈরি করবার জন্য অবশ্যই তার সাথে যেন খেলাটাকে চালিয়ে যান। কারণ খেলাই হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে শিশুর বেড়ে ওঠা, শিশুর অস্তিত্বকে জাগিয়ে রাখা, শিশুর মধ্যে ভবিষ্যৎ চিন্তা করার প্রবণতাগুলোকে করা, নিয়মানুবর্তিতা, এই সবগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস হিসেবে খেলা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। সেজন্য আমি বলবো, রোহিঙ্গা সেটিংস না, এই সমস্ত মানবিক সংকট পরিস্থিতিতে যারা, যে কোনো পরিস্থিতিতে যারা কাজ করবেন, অবশ্যই অবশ্যই খেলাটাকে শুধুমাত্র নিছক সময় কাটানো বা সময় পাস করার নিয়ামক হিসেবে বিবেচনা না করে একটি সামগ্রিক শিশুর উন্নয়নের বাহন হিসাবে অবশ্যই অবশ্যই খেলাটাকে যেন আপনারা ব্যবহার করেন এই শিশুর ডেভেলপমেন্টের জন্য। ধন্যবাদ মুরসালিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এত ইন্টারেস্টিং একটা আলোচনা হলো। আমি শিওর আপনার এই মেসেজটা আজকে যারা দেখছেন, যারা শুনছেন, তাদের কাজে লাগবে। থ্যাংক ইউ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, কারণ দীর্ঘদিন রোহিঙ্গা কন্ট্রাস্টে কাজ করার এই অভিজ্ঞতাগুলোকে আজকে শেয়ার করার একটি সুযোগ পেলাম। থ্যাংক ইউ ভাই। দর্শক, মজার মাইকের দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করছি। পরিস্থিতি যাই হোক না কেন, আপনি আপনার সন্তানকে খেলতে দিচ্ছেন তো? কমেন্ট করে আমাদের জানাবেন আপনার মতামত। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো আড্ডায়। সবাই ভালো থাকুন আর শিশুদের মন খুলে খেলতে দিন।